হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রাজদীপ স্যার এবং আজকে আমি আবার চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে মিডিয়েভেল হিস্ট্রির ওপর। আগের দিনকে আমরা মিডিয়েভেল হিস্ট্রির ওপর যে প্রশ্নগুলো আলোচনা করেছি সেই প্রশ্নগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট ছিল এবং তোমরা প্রচুর তথ্য পেয়েছো, কমেন্ট করেও জানিয়েছো যে তোমাদের প্রচুর ভাল লেগেছে। এবং আমাদের যে বিগত ক্লাসগুলো সেই বিগত ক্লাসেও তোমাদের প্রচুর ভালোবাসা এবং তোমাদের প্রচুর কমেন্টের মাধ্যমে তোমরা প্রচুর আমাদেরকে সাপোর্ট দিয়েছো। এটার জন্য তোমাদের সকলের কাছে প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আরেকটা কথা যেটা তোমাদেরকে বলবার সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই কিন্তু তোমরা তো সাবস্ক্রাইব করেইছো এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে নিও এবং তাদেরকেও বলো আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নিতে এবং আমাদের ক্লাসগুলো অবশ্যই লাইক করে নিতে। তো মূল ক্লাসে আসবার আগে আমি তোমাদেরকে কতগুলো কথা একটুখানি বলে নিতে চাই। সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছো যে আমাদের ফ্রি প্র্যাকটিস ক্লাস 22 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং অলরেডি আমার একটা ক্লাস তোমরা পেয়ে গেছো। প্রথমেই আমার একটা হিস্ট্রি ক্লাস তোমরা পেয়ে গেছো। এছাড়াও তোমরা অরিত্র স্যার এবং পারিজাত স্যারেরও ক্লাস তোমরা পেয়ে গেছো। পরবর্তীকালে কিন্তু আমাদের আহ, পৌলমী ম্যামের, অর্থাৎ যিনি মানে সায়েন্সের ক্লাসও, পৌলমী ম্যামের সায়েন্সের ক্লাসও তোমরা পাবে। এছাড়াও এসডি ম্যামেরও তোমরা কিন্তু ক্লাস পাবে, উনি কিন্তু ইকোনমিক্সের ওপর তোমাদের জন্য কিন্তু ক্লাস নিয়ে আসবে। তো সকলে একটুখানি মন দিয়ে ক্লাসগুলো করবে। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট এবং যে প্রত্যেকটা ক্লাসে যে তোমাদের যে প্রশ্নগুলো যেগুলো আলোচনা করা হচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের যে কোনো এক্সামের জন্য কিন্তু আসবে। এবং যে তথ্যগুলো তোমাদের দেয়া হচ্ছে, ম্যাথসে তোমাদের যে জায়গাগুলো তোমাদেরকে শেখানো হচ্ছে বা যে তোমাদের মানে যে তোমাদের এগুলো যেগুলো শেখানো হচ্ছে, যে নিয়মগুলো যেগুলো শেখানো হচ্ছে, প্রত্যেক কটাই কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ইংলিশের ক্ষেত্রেও সেই ইংলিশের ক্ষেত্রে তোমাদের যে জায়গাগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলোও কিন্তু তোমাদের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট হবে। তাই ক্লাসগুলো দেখো, সামনের পরীক্ষাতে তোমরা কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্প পাবে। আর আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে আমাদের ক্লাস কিন্তু প্রত্যেক দিন 8টা থেকে আসছে, অর্থাৎ 8 PM থেকে আমাদের প্রত্যেক দিন ক্লাসগুলো আসছে। এবং তোমাদের মধ্যে অনেকেই জানিয়েছিলে যে আমাদের সাথে কিভাবে তোমরা যোগাযোগ করবে। তো দেখো, আমাদের সাথে যোগাযোগ করতে গেলে তোমাদেরকে এই দুটো নাম্বার এখানে তোমাদের দেয়া আছে। একটা হচ্ছে 8813005030, 8813005030 এই নাম্বারে, এবং 9831394273, 9831394273 এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা সকলকেই একটা অনুরোধ, সেটা হচ্ছে যে তোমরা কিন্তু কল করো না, হোয়াটসঅ্যাপ করে নিও। তোমাদের যাবতীয় যা কোয়ারি সেটা কিন্তু আমরা সলভ করে দেবো। আর অনলাইন ব্যাচের ক্ষেত্রেও তোমরা মানে ব্যাচের ক্ষেত্রেও আমাদের সাথে তোমরা থিওরি ক্লাসটা অনেকেই করবার আগ্রহ প্রকাশ করেছো। তো তাদের জন্যও বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাদের সাথে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? এইটির আরেকবার বলে দিচ্ছি নাম্বার দুটো: 8813005030, 8813005030 এবং 9831394273, 9831394273 এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, তারপরে দেখো, আমাদের যে ফেসবুক গ্রুপটি আছে, আমাদের ফেসবুক গ্রুপে এখনো পর্যন্ত তোমাদের মধ্যে যারা যারা জয়েন করোনি অবশ্যই করে নিও। আমাদের টেলিগ্রাম গ্রুপেও তোমরা অবশ্যই জয়েন করে নিও। ইউটিউব চ্যানেলটা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে তো ভিডিওগুলো তোমরা দেখবে, লাইক শেয়ার করবে এবং কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য কিন্তু এরকম এরকম ইম্পর্টেন্ট আরও কন্টেন্ট কিন্তু আসতে চলেছে। এছাড়াও তোমরা আমাদেরকে টুইটারের মাধ্যমেও তোমরা যুক্ত হতে পারো। এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি তোমাদেরকে বলেছিলাম, 8813005030, অনলাইন ব্যাচ বা অন্যান্য বা ব্যাচ সংক্রান্ত কোনো রকম কোনো ডাউট থাকলে বা কোনো কোয়ারিজ থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমরা আমাদের সাথে ইমেলের মাধ্যমেও যুক্ত হতে পারো, ইমেল আইডিও এখানে দেয়া আছে। আচ্ছা, আমাদের ফেসবুক গ্রুপে
কিন্তু প্রত্যেকদিন ক্লাসের আপডেটস অর্থাৎ ইউটিউবে কোন কোন ক্লাসগুলো আসতে চলেছে তার আপডেটস, ডেইলি কুইজ এবং অন্যান্য এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেটস, নোটিফিকেশন এগুলো কিন্তু শেয়ার করা হয়। অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করে যেও। এছাড়াও আমাদের যে তোমার টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে যে তোমাদের যে ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর হ্যান্ড রিটেন সলিউশন এবং তার পিডিএফগুলো কিন্তু অবশ্যই তোমরা এই টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপটাতেও জয়েন করেছো। চলো আজকের মূল ক্লাসটা আমরা শুরু করি। তো দেখো, আজকের ক্লাসের আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, দেখো আমাদের যেটা বলা হচ্ছে যে মোহাম্মদ ঘুরি attacked Tabur Hinda বা Vatinda in 1191, a strategic point for. তো এই ভাতিন্ডা নামক অঞ্চলটি উনি যখন প্রথম আর কি ভাতিন্ডাতে আক্রমণ চালান 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি, তো এই সময় এই জায়গাটি তখন কার আর কি তোমার হচ্ছে যে স্ট্র্যাটেজিক পয়েন্ট ছিল। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে, দেখো অ্যান্সারগুলো একটু নিচে দেয়া আছে, আমি বলে দিই তোমাদের। এটা এই ভাতিন্ডা সেই সময় স্ট্র্যাটেজিক পয়েন্ট ছিল হচ্ছে তোমার পৃথ্বীরাজ চৌহানের। ঠিক আছে, পৃথ্বীরাজ চৌহানের স্ট্র্যাটেজিক পয়েন্ট ছিল, এবং পৃথ্বীরাজ চৌহান 3 এটা একটু মাথায় রাখবে। অনেক সময় কিন্তু পৃথ্বীরাজ চৌহান 3 দিয়ে দেয়। ঠিক আছে, তো পৃথ্বীরাজ চৌহান 3 এটা একটু মাথায় রেখো, এনার আসল নাম আর কি। এবং এনার সাথে আমরা দেখতে পাই যে মোহাম্মদ ঘুরির দুটো যুদ্ধ হয়েছিল। একটা হচ্ছে তোমার মানে ব্যাটেল অফ তরাইন বা ব্যাটেল অফ থানেশ্বর। ঠিক আছে, মানে ফার্স্ট ব্যাটেল অফ তরাইন বা ফার্স্ট ব্যাটেল অফ থানেশ্বর, যেটা হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। এবং সেকেন্ড ব্যাটেল অফ তরাইন বা সেকেন্ড ব্যাটেল অফ থানেশ্বর এটা হয়েছিল হচ্ছে 1192 খ্রিস্টাব্দে। প্রথম যুদ্ধতে আমরা দেখতে পাচ্ছি যে পৃথ্বীরাজ চৌহান 3 মোহাম্মদ ঘুরিকে পরাজিত করলেও পরবর্তী যুদ্ধতে অর্থাৎ সেকেন্ড ব্যাটেল অফ তরাইনে আমরা দেখতে পাচ্ছি যে 1192 খ্রিস্টাব্দে সেকেন্ড ব্যাটেল অফ তরাইন যেটি হয়েছিল, তো সেই যুদ্ধতে আমরা দেখতে পাচ্ছি যে পৃথ্বীরাজ চৌহান কিন্তু মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হচ্ছে। এবং এই যুদ্ধতে জয়লাভ করার ফলে মোহাম্মদ ঘুরি কিন্তু ভারতবর্ষের তোমার কিছু ইম্পর্টেন্ট প্রভিন্স, যেমন হচ্ছে তোমার মেরুট, তারপরে হচ্ছে তোমার আচ্ছা, মেরুট, আলিগড়, বুলন্দশহর এই অঞ্চলগুলো কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে যে জয়লাভ করেছিলেন, বা এই অঞ্চলগুলিকে উনি কিন্তু নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তো আমরা দেখতে পাই যে দিল্লিকে কিন্তু উনি 1193 খ্রিস্টাব্দে নিজের ক্যাপিটাল হিসাবেও কিন্তু ঘোষণা করেছিলেন। মানে ভারতবর্ষতে ওনার বিজিত অঞ্চলগুলোর ক্যাপিটাল হিসাবে আর কি দিল্লিকে উনি কিন্তু 1193 খ্রিস্টাব্দে কিন্তু ঘোষণা করেন। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবে। এবং কুতুবুদ্দিন আইবককে আমরা দেখতে পাই, আগের দিনও আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি, কুতুবুদ্দিন আইবককে ভারতের বিজিত এই অঞ্চলগুলোর গভর্নর হিসাবে কিন্তু উনি কিন্তু নিযুক্ত করেছিলেন। এই কুতুবুদ্দিন আইবক কিন্তু ওনার স্লেভ ছিলেন। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখবে, বা এই তথ্যগুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, তো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। আচ্ছা, এখানে যেটা তোমাদেরকে বলা হচ্ছে যে ড্যাশ organized his trusted nobles into a group of 40 known as তুর্কানি চেহেলগানি। ঠিক আছে, তো গ্রুপ অফ 40 বা তোমার হচ্ছে যে তুর্কানি চেহেলগানি কে আর কি তোমার হচ্ছে যে গঠন করেছিল, যেটাকে আমরা 40 চক্র নামেও কিন্তু জানবো। ঠিক আছে, এইটা অ্যাকচুয়ালি একটা স্লেভ কাউন্সিল ছিল, যেটাকে আমরা তুর্কানি চেহেলগানি বা 40 চক্র বা চল্লিশা নামেও কিন্তু চিনি। তো এইটা আর কি তোমার মানে তৈরি করেছিলেন, বা এটা আর কি তোমার করেছিলেন, অর্গানাইজ করেছিলেন হচ্ছে, দেখে রাখো, শামসুদ্দিন ইলতুৎমিশ। হ্যাঁ, সেকেন্ড রুলার ছিলেন দিল্লি সুলতানেটের সেকেন্ড বলছি থার্ড রুলার ছিলেন। তো শামসুদ্দিন ইলতুৎমিশ কিন্তু এটা গঠন করেছিলেন। এবং কেন গঠন করেছিলেন না, এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই কাউন্সিলটা বা এই তুর্কানি চেহেলগানির মেন যেটা কাজ ছিল সেটা হচ্ছে তোমার সুলতানকে আহ, বিভিন্ন বিষয়ে আর কি মানে অ্যাডভাইস দেওয়া এবং তাকে বিভিন্ন বিষয়ে কিন্তু হেল্প করা। এইটা কিন্তু মেনলি আর কি তোমার হচ্ছে যে তুর্কানি চেহেলগানি বা 40 চক্রের কাজ ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি ইলতুৎমিশ মারা যাওয়ার পরপরই তোমার এই তুর্কানি চেহেলগানি বা 40 চক্র কিন্তু নিজের শক্তি বৃদ্ধি করে, এবং একটা সময় কিন্তু পুরোপুরিভাবে এটা তোমার
কিং মেকারে আর কি পরিণত হয়, মানে এদের ইচ্ছে অনুযায়ী আর কি তখন দিল্লি সুলতানেটের সিংহাসনে আর কি রাজারা বসতেন। এই জায়গায় অবধি কিন্তু নিজেদের শক্তি কিন্তু এনারা বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন। তো এই জায়গাটা একটু মাথায় রাখবে। তো ইলতুৎমিশের সময় থেকে কিন্তু ইলতুৎমিশই কিন্তু তুর্কানি চেহেলগানি অর্গানাইজ করেছিলেন, যেটা ৪০ চক্র বা ৪০ নামেও কিন্তু বিখ্যাত। এটা ছিল হচ্ছে গ্রুপ অফ 14 মেন্স, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তা পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নতে আমাদের কি বলা হয়েছে দেখো, যে হু অ্যামং দ্য ফলোয়িং রাজপুত রুলার ডিফিটেড মোহাম্মদ ঘুরি ইন দ্য ফার্স্ট ব্যাটল অফ তরাইন 1191। তো 1191 খ্রিস্টাব্দে কোন রাজপুত রুলার মোহাম্মদ ঘুরিকে ফার্স্ট ব্যাটল অফ তরাইনে পরাজিত করেন? তো তোমরা এখানে সকলেই জানো যে পৃথ্বীরাজ চৌহানের অ্যান্সারটা হবে। এখানে আমরা আরো কিছু তথ্য দেবো বা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পৃথ্বীরাজ চৌহান 3 এর সাথে মোহাম্মদ ঘুরির টোটাল দুটো যুদ্ধ হচ্ছে, ফার্স্ট ব্যাটেল অফ তরাইন এবং সেকেন্ড ব্যাটেল অফ তরাইন। একটা 1191 খ্রিস্টাব্দে, একটা 1192 খ্রিস্টাব্দে এই যুদ্ধটা হয়েছিল। তো এই পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম আগের দিনকে যে পৃথ্বীরাজ চৌহানের যে পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে বা তার এই যুদ্ধের সম্পর্কে আমরা জানতে পারি হচ্ছে তোমার ওই চাঁদ বরদইয়ের লেখা। হ্যাঁ, চাঁদ বরদইয়ের লেখা পৃথ্বীরাজ রাসো নামক গ্রন্থ থেকে কিন্তু আমরা এই পৃথ্বীরাজ সম্পর্কে এবং এই যুদ্ধের সম্পর্কে, যুদ্ধের পরবর্তী ঘটনা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। এটা একটু মাথায় রাখবে। এবং পৃথ্বীরাজ চৌহান সম্পর্কে আরো কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। উনি কিন্তু তোমার হচ্ছে যে ওনার যে টাইম পিরিয়ড যেটা ছিল, উনি যতদিন আর কি রাজত্ব করেছিলেন সেটা ছিল হচ্ছে 1177 খ্রিস্টাব্দ থেকে 1192 খ্রিস্টাব্দ পর্যন্ত উনি কিন্তু রাজত্ব করেছিলেন। ঠিক আছে? তো ওনার ডাইনেস্টির যেটা নাম ছিল সেটা ছিল হচ্ছে তোমার চাচা মানাস। ঠিক আছে? চাচা মানাস। চাচা মানাস বা চাচা মানাস অফ সাকম্ভারি। ঠিক আছে? চাচা মানাস অফ সাকম্ভারি। ওনার ডাইনেস্টিটার নাম ছিল হচ্ছে চাচা মানাস অফ সাকম্ভারি। এটা একটু সকলে লিখে নাও, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। চাচা মানাস অফ সাকম্ভারি। ঠিক আছে? চাচা মানাস অফ সাকম্ভারি এই ডাইনেস্টির উনি আর কি রুলার ছিলেন। আর ওনার যিনি উত্তরসূরি ছিলেন তার নাম ছিল হচ্ছে তোমার সোমেশ্বরা। এবং ওনার পরবর্তীকালে যিনি এই ডাইনেস্টির সিংহাসনে বসেছিলেন, ডাইনেস্টিটা পুরোপুরিভাবে শেষ হয়ে যায়নি। তার নাম ছিল হচ্ছে তোমার গোবিন্দ রাজা ফোর। ঠিক আছে? গোবিন্দ রাজা ফোর ওনাকে সাকসিড করেন এবং কোন ডাইনেস্টির রাজা ছিলেন? চাচা মানাস অফ সাকাম্বারি। ঠিক আছে? এই ডাইনেস্টির কিন্তু উনি রাজা ছিলেন। এছাড়াও আরো দুজন রুলারের নাম তোমরা প্রথমে দেখতে পাচ্ছ, বাপ্পা রাওয়াল এবং রানা কুম্ভা। এদের সম্পর্কেও একটুখানি বলে নিই। আহ বাপ্পা রাওয়াল ছিলেন হচ্ছে তোমার তোমার গ্যাহেলিয়ার ডাইনেস্টির আর কি এইথ রুলার আর কি। ঠিক আছে? গ্যাহেলিয়ার ডাইনেস্টির এইথ রুলার। এবং আমরা যেটা দেখতে পাই যে ইনি কিন্তু মেওয়ার যে অঞ্চলটি, যেটা পরবর্তীকালে খুব ইম্পর্টেন্ট একটা মানে জায়গা, মানে একটা খুব ইম্পর্টেন্ট অঞ্চলে আর কি পরিণত হবে মিডিয়েভাল হিস্ট্রির ক্ষেত্রে। তো মেওয়ার কিন্তু উনি কিন্তু তোমার হচ্ছে যে ফাউন্ড করেছিলেন কত খ্রিস্টাব্দে? না 728 খ্রিস্টাব্দে উনি কিন্তু মেবার ফাউন্ড করেছিলেন। মেবার বর্তমানে রাজস্থানে অবস্থিত। আর রানা কুম্ভা, রানা কুম্ভা সম্পর্কে একটু শুনে রাখো। রানা কুম্ভা তোমার হচ্ছে যে মেবারেরই একজন উনি রুলার ছিলেন। তো ইনি আর কি মহারানা কুম্ভকর্ণ। ঠিক আছে? মহারানা কুম্ভকর্ণ নামে ইনি কিন্তু বিখ্যাত ছিলেন। 1433 খ্রিস্টাব্দ থেকে 1468 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি কিন্তু রাজত্ব করেছিলেন। ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। আচ্ছা, যে ইনফরমেশন গুলো দিলাম এখান থেকে প্রত্যেক কটা কিন্তু তোমরা একটুখানি লিখে নেবে, যে কোনো এক্সামের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। তো দেখো, তার পরবর্তী প্রশ্নতে আমাদের যেটা বলা হচ্ছে যে ইন হুইচ অফ দ্য ফলোইং ফোর্স ওয়াজ রিজিয়া সুলতান বা সুলতানা ইমপ্রিজেন্ট বাই মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া। আগের দিনকে যারা যারা তোমরা আমার ক্লাস করেছো তারা সকলেই জানো যে মালিক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়ার সাথে কিন্তু রিজিয়া সুলতানার বিবাহ হয়েছিল। তো রিজিয়ার বিরুদ্ধে যখন ধীরে ধীরে সমস্ত নোবেলস বা সমস্ত আমিরমরা ওরা চলে যেতে থাকে, বা ধীরে ধীরে যখন অন্যান্য গভর্নররা বা অন্যান্য
আমির ওমরাহরা আর কি ধীরে ধীরে তার বিরুদ্ধাচরণ করতে শুরু করে দেয় বিভিন্ন কারণবশত। আগের ক্লাসে আমি ডিটেলস এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করেছি। তখন রিজিয়া সুলতানার এগেনস্টে আমরা দেখতে পাই যে এই আলতুনিয়া, হ্যাঁ, আলতুনিয়াও কিন্তু রিজিয়া সুলতানার এগেনস্টে চলে যায়। ইনি ছিলেন হচ্ছে ভাতিন্ডার গভর্নর, এবং ভাতিন্ডা সেই সময় কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আর কি বলতে পারো যে একটা জায়গা ছিল সেই সময় দিল্লি সুলতানেটের জন্য, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল। তো রাজিয়া সুলতানা কি করেন যে এই আলতুনিয়াকে আর কি তোমার হচ্ছে যে আলতুনিয়া যেহেতু আর কি বিদ্রোহী হয়ে পড়েন এবং নিজেকে স্বাধীন হিসাবে ঘোষণা করেন, তো এই কারণে রাজিয়া সুলতানা কিন্তু ভাটিন্ডার দিকে কিন্তু কুচ করেন নিজের সৈন্য নিয়ে। কিন্তু আমরা যেটা দেখতে পাই যে আলতুনিয়া এনাকে পরাজিত করেন এবং বন্দি করে রাখেন। ঠিক আছে? তো আমাদের কাছে এই প্রশ্নটাই করেছে যে ওনাকে কোথায় আর কি বন্দি করে রাখা হয়েছিল। তো এখানে দেখো যে কিল্লাগুলোর নাম দেওয়া আছে, সেটা হচ্ছে ভাতিন্ডার আর কি তোমার হচ্ছে যে কিলা মুবারক। ভাতিন্দার কিলা মুবারকে ওনাকে কিন্তু তোমার হচ্ছে যে করা হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল। এবং এই অবস্থাতে আমরা দেখতে পাই যে ওনার বলতে পারো যে তোমার হয়ে যাচ্ছে, মানে রিজিয়া সুলতানাকে পরাজিত করছে, এবং সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রিজিয়া সুলতানার ভাই আর কি তোমার হচ্ছে যে ৪০ চক্রের আর কি মানে সাপোর্টে আর কি সিংহাসন দখল করে নিচ্ছেন। তো তার ফলে তার পরবর্তীকালে যেটা হয়, রিজিয়া সুলতানা এই আলতুনিয়ার সাথে বিবাহ করেন এবং দিল্লি সুলতান মানে দিল্লি সুলতানেটকে বা ওনার আর কি সিংহাসনকে পুনর্দখল করবার জন্য উনি আর কি তোমার ওনার হাসব্যান্ডের সাথে আর কি আক্রমণ করতে যান, কিন্তু তার আগেই কাথিয়াল নামক জায়গায় ১২৪০ খ্রিস্টাব্দে কিন্তু উনি মৃত্যুবরণ করেন। উনি এবং ওনার হাসব্যান্ড দুজনেই কিন্তু মৃত্যুবরণ করেন। তো এটা একটু মাথায় রেখো। ঠিক আছে? কিলা মুবারক ইন ভাতিন্ডা, এখানে কিন্তু উনি তোমার বন্দিনী হিসাবে কিন্তু ছিলেন, অর্থাৎ আলতুনিয়া কিন্তু ওনাকে বন্দিনী হিসাবে রেখেছিলেন। আচ্ছা, তারপরের প্রশ্নতে আমরা আসি। যে তথ্যগুলো দিচ্ছি অবশ্যই সকলে লিখে নেবে। দেখো তার পরের প্রশ্নতে আমাদের যেটা বলা হচ্ছে, দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ডাইনেস্টি ওয়াজ নট এ পার্ট অফ দিল্লি সুলতানেট। তো এর মধ্যে কোন ডাইনেস্টি দিল্লি সুলতানেটের পার্ট ছিল না? এইটা খুব সহজ জায়গা, এখানে অনেক স্টুডেন্টরা একটু ভুল করে ফেলে মাঝে মাঝে। ঠিক আছে? কিন্তু তোমাদেরকে আমি বলে দিই, জায়গাটা একদমই ভুল করবার মতো নয়। ৫টা ডাইনেস্টির নাম কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, যারা দিল্লি সুলতানেটে আর কি রাজত্ব করেছিল। তো তারা কারা কারা ছিল না, প্রথম ছিল হচ্ছে স্লেভ ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টির আরো দুটো নাম, মামলুক ডাইনেস্টি বা ইলবারিতাক ডাইনেস্টি। ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে তোমার খলজি ডাইনেস্টি, তুঘলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি, লোধি ডাইনেস্টি। এই ৫টা ডাইনেস্টি টোটাল আর কি দিল্লি সুলতানেটে রাজত্ব করেছিল। তো এর মধ্যে যে ডাইনেস্টি আর কি দিল্লি সুলতানেটের পার্ট ছিল না, সেটা ছিল হচ্ছে সুট ডাইনেস্টি। তো সুট ডাইনেস্টি সম্পর্কে আমি একটু বলে নিই। তোমাদেরকে আমি আগের দিনকে বলেছিলাম যে ভারতবর্ষের প্রথম আফগান বা পাঠান ডাইনেস্টি ছিল হচ্ছে, বা আফগান ডাইনেস্টি ছিল হচ্ছে তোমার লোধি ডাইনেস্টি। ঠিক আছে? তো ভারতবর্ষের যদি সেকেন্ড তোমার আফগান বা পাঠান ডাইনেস্টি বলা হয়, তাহলে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে হচ্ছে সুট ডাইনেস্টি। সুট ডাইনেস্টি ভারতবর্ষতে রাজত্ব করেছিল হচ্ছে তোমার ১৪০০ চোদ্দশো বলছি ১৫৪০ খ্রিস্টাব্দ থেকে ১৫৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল। ঠিক আছে? তো সেই সময় আমরা দেখতে পাই যে ১৫৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে ১৫২৬ খ্রিস্টাব্দ থেকে ভারতবর্ষতে মুঘল ডাইনেস্টি আর কি মুঘল ডাইনেস্টির মানে শুরু হয়, মুঘল ডাইনেস্টির রাজত্ব শুরু হয়। তো ১৫৩০ থেকে, এবং বাবার আর কি প্রথম মুঘল ডাইনেস্টির রাজা মানে সুলতান মানে বাদশাহ ছিলেন ১৫২৬ থেকে ১৫৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত উনি আর কি রাজত্ব করেছিলেন। তারপরে দেখি ১৫৩০ থেকে ১৫৪০ পর্যন্ত এই টাইম পিরিয়ডটা রাজত্ব করেছিলেন হচ্ছে হুমায়ুন। কিন্তু হুমায়ুন ব্যাটেল অফ চৌসা এবং ব্যাটেল অফ বেলগ্রাম, এই দুটোতে আর কি পরাজিত হয়ে, দুটোতে পরপর এই দুটো যুদ্ধতে আর কি তোমার এই সুট ডাইনেস্টির ফাউন্ডার অর্থাৎ তোমার আহ শের শাহ সুরির কাছে আর কি উনি কিন্তু পরাজিত হন। ঠিক আছে? এই দুটো যুদ্ধে পরাজিত হয়ে কমপ্লিটলি উনি ডিফিট হয়ে উনি কিন্তু তোমার হচ্ছে যে পার্সিয়াতে আর কি শরণের জন্য চলে যান। তো মাঝখানে যেই ১৫টা বছর, এই ১৫টা বছর আমরা দেখতে পাই, অর্থাৎ ১৫৪০ থেকে ১৫০০ তোমার ৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত, এই টাইম পিরিয়ডটায় আমরা দেখতে পাই যে তোমার রাজত্ব করেন কিন্তু এই সুট ডাইনেস্টি। ঠিক আছে? সুট ডাইনেস্টি কিন্তু রাজত্ব করেন, এবং এই টাইম পিরিয়ডটাকে বলা হয় টেম্পোরারি এসকেপ অফ মুঘলস। মুঘলসদের টেম্পোরারি এসকেপ বলা হয় এই টাইমটাকে।
তো তারপরে আমরা দেখি যে তোমার জাহাঙ্গীর দীর্ঘ এই হুমায়ুন দীর্ঘ ১৫ বছর পর অর্থাৎ ১৫৫৫ খ্রিস্টাব্দে উনি আর কি আবার ফিরে আসেন এবং সুর ডাইনেস্টির শেষ রুলারকে পরাজিত করে উনি কিন্তু আবার নিজের সাম্রাজ্য কিন্তু মানে ভারতবর্ষতে মুঘল সাম্রাজ্য স্থাপনে উনি কিন্তু আবার সক্ষম হন। কিন্তু তারপরে উনি আর বেশি দিন জীবিত ছিলেন না। ১ বছর। পরবর্তী প্রশ্নতে অবশ্যই আমরা মুঘল ডাইনেস্টির এই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। তো আপাতত তোমাদেরকে এখানে যে তথ্যগুলো দিলাম, এগুলো একটু ভালো করে মাথায় রেখো। প্রত্যেক কটা তথ্য কিন্তু তোমাদের জন্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আর সুর ডাইনেস্টি ছিল হচ্ছে ভারতবর্ষের 2nd আফগান বা পাঠান ডাইনেস্টি। আচ্ছা। তারপরের প্রশ্নটায় দেখো কি বলা হচ্ছে যে দ্য পার্সিয়ান ক্রনিকলস ডেসক্রাইব দ্য মুসলিম সুলতানস অ্যাজ, তো পার্সিয়ান ক্রনিকলস মুসলিম সুলতানদেরকে কি বলে আর কি ডিসক্রাইব করে। এটা খুব ভালো করে মাথায় রাখবে। এটার অ্যান্সার হবে হচ্ছে দ্য শ্যাডো অফ গড, জিল্লেলাহি। ঠিক আছে? জিল্লেলাহি আর কি বলা হতো। তো ওটার জিল্লেলাহি মানেই হচ্ছে দ্য শ্যাডো অফ গড। তো শ্যাডো অফ গড বলে ওনাদেরকে কিন্তু ডেসক্রাইব করা হতো। ঠিক আছে? মুসলিম সুলতানদেরকে। এবার অনেক ক্ষেত্রে বা অনেক জায়গায় তোমাদেরকে এটা বলা হয় যে ওনাদেরকে আর কি ইনকার্নেশন অফ গড বলা হতো। কোনো মুসলিম সুলতান, ইভেন বলবানও নিজেকে কিন্তু ইনকার্নেশন অফ গড বা ভগবানের বা ঈশ্বরের আর কি অবতার বলে কিন্তু কেউ নিজেকে কিন্তু কখনো ঘোষণা করেননি, বা ওনাদেরকে কিন্তু কখনো ডেসক্রাইবও এরম ভাবে করা হয়নি। ওনাদেরকে শ্যাডো অফ গড বলে কিন্তু তোমার হচ্ছে যে ডেসক্রাইব করা হয়েছে। কিরম ভাবে বুঝতে পারছি এটা তোমরা একটুখানি মাথায় একটা ঘটনা একটু রেখে দাও যে দিল্লির মস্কে আমরা দেখতে পাই যে আলাউদ্দিন খিলজি নিজেকে গড বলে নয়, নিজেকে কিন্তু তোমার হচ্ছে যে চুজেন ওয়ান বাই গড, মানে চুজেন বাই গড বলে নিজেকে কিন্তু তোমার হচ্ছে যে ডেসক্রাইব করছেন। ঠিক আছে? তো এটা একটুখানি মাথায় রাখবে। এবং দিল্লির মস্কের যে কথাটা তোমাদেরকে বললাম, এখানে যে তোমার ইনস্ক্রিপশন যেটা আছে আলাউদ্দিন খিলজির, সেই ইনস্ক্রিপশনে আলাউদ্দিন খিলজি নিজেকে আহ, ঈশ্বরের দ্বারা আর কি তোমার হচ্ছে যে প্রেরিত বা ঈশ্বরের দ্বারা আর কি তোমার হচ্ছে যে বেছে নেওয়া একজন আহ, এ বলে আর কি চুজেন ওয়ান বলে আর কি তোমার হচ্ছে যে এ করছেন, চুজেন ওয়ান বলে আর কি ডেসক্রাইব করছেন, বা চুজেন বাই গড বলে নিজেকে ডেসক্রাইব করছেন। এবং উনি নিজেকে তোমার হচ্ছে যে সলোমন, কিং সলোমন এবং হচ্ছে তোমার মোজেস বা মুসা, এনাদের সাথে কিন্তু উনি কিন্তু নিজেকে তুলনা করছেন। ঠিক আছে? কিং সলোমন এবং মানে মোজেস বা মোসার সাথে কিন্তু ইনি নিজেকে তুলনা করছেন। এটা একটু মাথায় রাখবে। এই ইনস্ক্রিপশনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট জায়গাটা একটু মাথায় রেখো। এবং অনেক ক্ষেত্রে তোমাদের এটা একটু তোমরা ভুল, অনেক জায়গায় তোমরা দেখো যে ইনকার্নেশন অফ গড, কিন্তু ইনকার্নেশন অফ গড হবে না। মুসলিম সুলতানসদেরকে তোমার পার্সিয়ান ক্রনিকলসে কিন্তু সবসময় দ্য শ্যাডো অফ গড বা জিল্লে লাহি বলে কিন্তু এ করা হয়েছে, ডেসক্রাইব করা হয়েছে। এটা একটু ভালো করে কিন্তু মাথায় রেখো। আচ্ছা। তার পরবর্তী প্রশ্নটা দেখো। দেখো তার পরবর্তী প্রশ্নটা তোমাদের মানে করবার আগে এখানে যেটা বলা হচ্ছে যে ম্যানুস্ক্রিপ্ট, মানে দিল্লি সুলতানদের সময়, ডিউরিং দ্য রুল অফ দ্য দিল্লি সুলতানদের এর সময় ম্যানুস্ক্রিপ্ট কিন্তু তোমার হচ্ছে যে ৪টে পদ্ধতির মাধ্যমে আর কি ম্যানুস্ক্রিপ্ট কিন্তু তোমার হচ্ছে যে তৈরি করা হতো। তো এর মধ্যে বলছে যে কোনটা এর অংশ নয়। তো তোমাদের ফার্স্টে জানতে হবে যে ৪টে স্টেজ যেটা ছিল এই ম্যানুস্ক্রিপ্টগুলো তোমার মেকিং করবার ক্ষেত্রে, সেগুলো ছিল হচ্ছে তোমার প্রিপারেশন দ্য পেপার, এটা হচ্ছে তোমার ফার্স্ট স্টেজ ছিল। সেকেন্ড স্টেজ ছিল হচ্ছে তোমার রাইটিং দ্য টেক্সটের রাইটিংটা ছিল হচ্ছে তোমার সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ ছিল হচ্ছে তোমার মেল্টিং গোল্ড টু হাইলাইট ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড দ্য প্যাসেজেস। ইম্পর্টেন্ট ওয়ার্ডস এবং ইম্পর্টেন্ট প্যাসেজগুলোকে আর কি তোমার হচ্ছে যে গোল্ডের দ্বারা আর কি বা মেল্টিং গোল্ডের দ্বারা আর কি হাইলাইট করা, এটা ছিল হচ্ছে থার্ড স্টেজ। এবং ফোর্থ স্টেজ যেটা ছিল সেটা হচ্ছে তোমার প্রিপারেশন অফ বাইন্ডিং এর আর কি মানে মানে প্রিপারেশন করা বা বাইন্ডিং করা সেই ম্যানুস্ক্রিপ্টগুলোকে। তো এর মধ্যে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেল্টিং গোল্ড টু হাইলাইট ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড প্যাসেজ, এটা তো একটা এই ৪টে স্টেজের মধ্যে একটা আছেই। কিন্তু সেকেন্ড অপশন যেটা সেটা হচ্ছে এডিটিং দ্য টেক্সট। এডিটিং দ্য টেক্সটটা কিন্তু আমাদের এই ৪টে স্টেজের মধ্যে কিন্তু পড়ে না। একটা ম্যানুস্ক্রিপ্ট গঠনের যে ৪টে আর কি তোমার স্টেজ ছিল, সেই ৪টে স্টেজের মধ্যে কিন্তু এই এডিটিং দ্য টেক্সটটা কিন্তু পড়ে না।
এটা একটু মাথায় রাখবে। বাদ বাকিগুলো প্রিপেয়ারিং দ্য বাইন্ডিং, এটা আমাদের এর মধ্যেই পড়ে। তারপর হচ্ছে রাইটিং দ্য টেক্সট, এটাও কিন্তু আমাদের ওই 4টে স্টেজের মধ্যেই কিন্তু পড়তো। এগুলো একটু মাথায় রেখো। আর এই 4টে স্টেজ একটু মাথায় রেখো। এগুলো নিয়ে কিন্তু তোমাদের অনেকবার কিন্তু এক্সামে কিন্তু পরীক্ষায় কিন্তু চলে এসছে। এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে? আচ্ছা। তার পরবর্তী প্রশ্নতে আসছি। এই 4টে স্টেজ কিন্তু একটু লিখে নেবে। এই 4টে স্টেজের মধ্যে যেটা তোমাদের অপশনে যেটা নেই, 3টে আছে দেখো। তোমার হচ্ছে প্রিপেয়ারিং, প্রথম স্টেজটারই নাম লেখা নেই, প্রিপেয়ারিং দ্য পেপার। প্রিপেয়ারিং দ্য পেপারটা একটু লিখে রাখবে। প্রিপেয়ারিং দ্য পেপার প্রথমে, সেকেন্ড হচ্ছে রাইটিং দ্য টেক্সট। ঠিক আছে? প্রথম হচ্ছে প্রিপেয়ারিং দ্য, প্রথম স্টেজ হচ্ছে প্রিপেয়ারিং দ্য পেপার, সেকেন্ড স্টেজ হচ্ছে রাইটিং দ্য টেক্সট, থার্ড এ হচ্ছে তোমার এই মেল্টিং গোল্ড টু হাইলাইট ইম্পর্টেন্ট ওয়ার্ডস অ্যান্ড প্যাসেজেস, এটা হচ্ছে তোমার থার্ড স্টেজ, এবং ফোর্থ স্টেজ হচ্ছে প্রিপারেশন দ্য বাইন্ডিং। প্রিপেয়ারিং দ্য বাইন্ডিং, এটা হচ্ছে ফোর্থ স্টেজ। এগুলো একটু লিখে নিও, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তোমাদের এগুলোর থেকে কিন্তু প্রশ্ন মাঝে মাঝেই আসে, মানে খুব আসে এইখান থেকে প্রশ্ন। তো তারপরেরটা দেখো, আমাদের এখানে যেটা জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে যে রিজিয়া সুলতানা ইনি কার আর কি তোমার হচ্ছে যে মানে কার আর কি তোমার হচ্ছে যে ডটার ছিলেন। রিজিয়া সুলতানা ছিলেন হচ্ছে স্লেভ ডাইনেস্টির তৃতীয় রুলার শামসুদ্দিন ইলতুৎমিশের পুত্রী, বা শামসুদ্দিন ইলতুৎমিশের ডটার ছিলেন ইনি। তো তৃতীয় রুলার কেন শামসুদ্দিনকে বললাম না, কুতুবুদ্দিন আইবকের পর, এটা একটু খুব ভালো করে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। কুতুবুদ্দিন আইবকের পর, কুতুবুদ্দিন আইবক যখন মারা যায়, তখন তার পালিত পুত্র, অর্থাৎ যার নাম ছিল আরাম শাহ, তিনি কিন্তু তোমার হচ্ছে যে 1210 থেকে কয়েক মাস 1211 খ্রিস্টাব্দের কাছাকাছি পর্যন্ত, বা 1211 খ্রিস্টাব্দ পর্যন্ত আরাম শাহ কিন্তু রাজত্ব করেছিলেন। ইনি ছিলেন হচ্ছে তোমার অ্যাডপ্টেড সন, কুতুবুদ্দিন আইবকের অ্যাডপ্টেড সন ছিলেন এই আরাম শাহ। তো আরাম শাহকে সরিয়ে পরবর্তীকালে আমরা দেখতে পাই 1211 খ্রিস্টাব্দে কিন্তু সিংহাসনে বসেন হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। তো এই কারণে শামসুদ্দিন ইলতুৎমিশকে আমরা স্লেভ ডাইনেস্টির তৃতীয় রুলার বলবো, বা দিল্লি সুলতানেটের তৃতীয় রুলার বলবো। এবং ইনি ছিলেন হচ্ছে ডিফ্যাক্টো ফাউন্ডার অফ তোমার ডিফ্যাক্টো ফাউন্ডার অফ তোমার হচ্ছে দিল্লি সুলতানেট। ঠিক আছে? দিল্লি সুলতানেটের ইনি ডিফ্যাক্টো ফাউন্ডার ছিলেন। এবার রিজিয়া সুলতানা সম্পর্কে কিছু বলে দিই। রিজিয়া সুলতানা জন্মেছিলেন হচ্ছে তোমার, উনি 35 বছর বেঁচে ছিলেন। 1205 খ্রিস্টাব্দে উনি জন্মেছিলেন, এবং 1240 খ্রিস্টাব্দে কিন্তু উনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। এছাড়াও তোমাদের যেটা মাথায় রাখতে হবে, উনি কিন্তু 1231 থেকে 32 খ্রিস্টাব্দ, এই টাইম পিরিয়ডটায় উনি কিন্তু তোমার হচ্ছে যে দিল্লির অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কিন্তু ছিলেন। ঠিক আছে? দিল্লির অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ছিলেন, কারণ এই সময়টায় দিল্লিতে কিন্তু ওনার পিতা, অর্থাৎ তোমার শামসুদ্দিন ইলতুৎমিশ কিন্তু তোমার হচ্ছে যে ছিলেন না। শামসুদ্দিন ইলতুৎমিশ সেই সময় গোয়ালিয়র ক্যাম্পেনে বিজি ছিলেন, উনি দিল্লিতে ছিলেন না। এই কারণে দিল্লির অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কিন্তু এই রিজিয়া সুলতানা কিন্তু 1231 থেকে 1232 এই খ্রিস্টাব্দ, এই টাইম পিরিয়ডটা কিন্তু উনি ছিলেন। তারপরে যখন এই কারণেই আমরা দেখতে পাই, যখন তোমার শামসুদ্দিন ইলতুৎমিশের মৃত্যু হয়, সেই সময় কিন্তু তোমার হচ্ছে উনি কিন্তু রিজিয়া সুলতানাকে নিজের উত্তরাধিকারী ঘোষণা করে দেন। এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তারপরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। এখানে যেটা বলা হচ্ছে যে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ওয়াজির বা প্রাইম মিনিস্টার অফ সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশের ওয়াজির বা প্রাইম মিনিস্টার কে ছিলেন, বা প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এই প্রশ্নটা একটু জেনে রেখে দাও। প্রশ্নটা তোমাদের কেন্দ্রীয় সরকারের এক্সামে বহুবার এসে গেছে, এবং আমাদের রাজ্য সরকারের জন্য ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে দেখো, নিজামুল মুলক জুনায়েদি। ঠিক আছে? নিজামুল মুলক জুনায়েদি। ঠিক আছে? আচ্ছা,
তো ইনি একজন তাজিক ট্রাইবের আর কি, মানে ট্রাজিক ট্রাইবের ছিলেন, এনাকে নন তুর্কিক আমরা বলতে পারি। তো ট্রাজিক টাইপের ছিলেন, কিন্তু ইনি ইলতুৎমিশের কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন, এবং ইলতুৎমিশের সময় ইনি একজন খুব ইলতুৎমিশের খুব বিশ্বাসভাজন ছিলেন, ঠিক আছে। আমরা যেটা দেখতে পাই যে চারজন আর কি তোমার রুলার, মানে আমরা তো দেখতে পাই যে তোমার রিজিয়া সুলতানাকে তো আর কি তোমার শামসুদ্দিন ইলতুৎমিশ নিজের উত্তরাধিকারী ঘোষণা করে যান, কিন্তু তারপরেও আমরা দেখি যে মানে ইলতুৎমিশের আরেকজন ভাই অর্থাৎ তোমার রুকনুদ্দিন কিন্তু সিংহাসন দখল করে নিয়েছিলেন, ঠিক আছে, কিছু মাসের জন্য 1236 খ্রিস্টাব্দে। তো এই রুকনুদ্দিনের এগেনস্টে যারা যারা বিদ্রোহী ছিলেন, ঠিক আছে, যারা যারা বিদ্রোহী ছিলেন, আহ, চারজন যে নোবেল আর কি, যারা মেনলি আর কি তোমার মানে আহ, বিরোধিতা করেছিল রুকনুদ্দিনের সিংহাসন দখলকে, এর মধ্যে কিন্তু এই নিজাম উল মুলক তোমার হচ্ছে যে জুনায়েদিও কিন্তু একজন ছিলেন, এটা একটু মাথায় রাখবে। ইনি কিন্তু রুকনুদ্দিনের এগেনস্টে কিন্তু রিবিলিয়ান হয়ে পড়েছিলেন বা রিবেল করেছিলেন, এটা একটু মাথায় রাখবে। আর ইনি প্রাইম মিনিস্টার ছিলেন ইলতুৎমিশের। আচ্ছা, এইবারে দেখো এই প্রশ্নটা একটু অন্য ধরনের তোমাদের, কিন্তু খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। আচ্ছা, এখানে আমাদের যেটা বলেছে, এখানে একটা ক্রনোলজি দিয়েছে। সাধারণত এরকম ধরনের ক্রনোলজি কিন্তু তোমাদেরকে কিন্তু দেয় না, ঠিক আছে, বা এরকম ধরনের ক্রনোলজি কিন্তু তোমাদের কিন্তু আসে না। মানে এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু মন দিয়ে শুনবে তোমরা। এখানে আমাদের যেটা বলা হচ্ছে দেখো, আচ্ছা এখানে আমাদের যেটা বলা হচ্ছে দেখো, সেটা দেখো যে হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স ইজ কারেক্ট উইথ রেসপেক্ট টু দ্য দিল্লি ডাইনেস্টি। দিল্লি ডাইনেস্টির মধ্যে কোন সিকোয়েন্সটা এখানে কারেক্ট? দিল্লি ডাইনেস্টি, এখানে কিন্তু দিল্লি সুলতানেট বলছে না, ঠিক আছে, ফার্স্টে এটা মাথায় রাখবে, দিল্লি ডাইনেস্টিস বলছে। দিল্লি সুলতানের মানে সুলতানেট বললে কিন্তু এটা অন্য হতো, দিল্লি ডাইনেস্টিস বলছে। তো দেখো প্রথমে দিল্লি ডাইনেস্টিসে যারা আর কি করেছিল, এখানে অপশন ওয়াইজ, তাহলে আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হবে হচ্ছে অপশন এ। মানে প্রথমে আসছে হচ্ছে তোমার রাজপুত ডাইনেস্টিস। এই রাজপুত ডাইনেস্টিসের মধ্যে পড়তো হচ্ছে তোমার 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 এরা বা তোমার ডাইনেস্টি, অনঙ্গ পাল, ঠিক আছে। আম, তারপরে হচ্ছে তোমার চৌহানস, এই চৌহানসদের মধ্যে পৃথ্বীরাজ চৌহানও ছিলেন, চৌহানস। এরা আর কি তোমার হচ্ছে যে এই রাজপুত ডাইনেস্টির মধ্যে ছিল। তারপরে আসছে হচ্ছে তোমার দেখো খিলজি ডাইনেস্টি, কারণ এখানে আমাদের স্লেভ ডাইনেস্টির কথা বলেনি, তো ওই কারণে খিলজি ডাইনেস্টি হবে। তারপরে তুঘলক ডাইনেস্টি, ঠিক আছে। তো এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের হবে, মাথায় রাখবে। এখানে দেখো তোমাদের যে এগুলো আছে সেগুলো কিন্তু অন্যান্যগুলো কিন্তু হবে না। আর মানে সি নম্বর যে মানে তোমাদের থার্ড যে অপশনটা আছে, যেখানে দেখো প্রথম অপশনটায় বলা হচ্ছে আর্লি তুর্কিস রুলার। আর্লি তুর্কিস রুলারদের কথা বলতে কিন্তু এখানে স্লেভ ডাইনেস্টিদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। কিন্তু স্লেভ ডাইনেস্টির আগেও যেহেতু রাজপুত ডাইনেস্টি ছিল, এবং রাজপুত ডাইনেস্টি যেহেতু আমাদের অপশনে আছে, সেই কারণে কিন্তু আমরা অপশন এটা পিক করলাম। যদি এটা আমাদের অপশনে না থাকতো, তাহলে কিন্তু আমরা আহ, অন্য অপশন নিয়ে কিন্তু বিচার করতে পারতাম। কিন্তু সি অপশনটাও খুব একটা ঠিকঠাক নেই, কারণ আর্লি তুর্কিশ রুলার বলতে স্লেভ ডাইনেস্টির কথাই বলা হয়। তো তারপরে দিয়েছে হচ্ছে তোমার রাজপুত ডাইনেস্টি, এই কারণে সি অপশনটাও কিন্তু তোমাদের হবে না। আর আর্লি তুর্কিশ রুলার বলতে তোমরা মাথায় রেখো, স্লেভ ডাইনেস্টির রুলারদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে বা বলা হয়, মাথায় রাখবে। তো আমাদের অপশন এ কিন্তু অ্যান্সার হবে। প্রথমে রাজপুত ডাইনেস্টিস, তারপরে খিলজি ডাইনেস্টি। রাজপুত ডাইনেস্টির পরেই আমরা দেখছি দিল্লি সুলতানেট শুরু হচ্ছে। তো রাজপুত ডাইনেস্টি, তারপরে মানে এখানে অপশন অনুযায়ী খিলজি ডাইনেস্টি, তারপরে হচ্ছে তোমার তুগলক ডাইনেস্টি, মাথায় রেখো। আর রাজপুত ডাইনেস্টির মধ্যে কি কি আসছে? তোমার্স, আনাঙ্গপাল এবং হচ্ছে চৌহানসরা, মাথায় রাখবে। এরা রাজত্ব করেছিল রাজপুত ডাইনেস্টির মধ্যে। তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি দেখো, যে দ্য আর্লি তুর্কিশ রুলার, এই টার্মটা মানেই তোমাদের যেন মাথায় চলে আসে সঙ্গে সঙ্গে, এই আর্লি তুর্কিশ রুলার বললেই তোমাদের যেন মাথায় সঙ্গে সঙ্গে চলে আসে যে এখানে আমাদের কিন্তু স্লেভ ডাইনেস্টির ব্যাপারটা কিন্তু জিজ্ঞাসা করছে। এই জায়গাটা কিন্তু তোমাদের মাথায় যেন সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসে, ঠিক আছে। তো স্লেভ ডাইনেস্টি কতদিন রাজত্ব করেছিল তোমাদেরকে আগের দিনকে আমি বলে দিয়েছিলাম। স্লেভ ডাইনেস্টি কিন্তু রাজত্ব করেছিল হচ্ছে, দেখে রাখো, 1206 থেকে
ঠিক আছে? ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত। অর্থাৎ আর্লি তুর্কিশ রুলার্সরা বা স্লেভ ডাইনেস্টির রুলার্সরা রাজত্ব করেছিল হচ্ছে ১২০৬ থেকে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং স্লেভ ডাইনেস্টির রুলারদেরকে কিন্তু তোমার হচ্ছে যে আর্লি তুর্কিশ রুলারও কিন্তু বলা হতো। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। এইগুলো কিন্তু তোমাদেরকে একটুখানি মানে একটু গুলিয়ে ফেলবার জন্য বা গুলিয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। এটা একটু মাথায় রাখবে। মানে আর্লি তুর্কিশ রুলার বলে তোমাদের মাথায় হয়তো চলে আসতে পারে যে আহ, এই মোহাম্মদ ঘুরি, তারপরে হচ্ছে তোমার সুলতান মাহমুদ, সুবক্তাজিন, এদের কথা হয়তো মাথায় চলে আসতে পারে। কিন্তু আর্লি তুর্কিশ রুলার বলতে কিন্তু এখানে স্লেভ ডাইনেস্টির কথা বলা হচ্ছে, এটা একটু মাথায় রাখবে। মানে মানে আর্লি তুর্কিশ রুলার অলসো নোন অ্যাজ স্লেভ ডাইনেস্টি, এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, তা পরবর্তী প্রশ্নটায় আমরা আসি। যেগুলো বলছি তথ্যগুলো মাথায় একদম গেঁথে নাও। এগুলো এক্সামে আসে এবং এক্সামে কিন্তু অনেক ছেলে মেয়ে ভুল করে। তোমরা যাতে না ভুল করো, যারা যারা আমাদের ক্লাসগুলো দেখছো, সেটা কিন্তু নিজেরা শিওর করো। ঠিক আছে? তোমাদের যাতে না এই প্রশ্নগুলো ভুল হয়। এরপরে দেখো, মিনাজ ই সিরাজ, এনার থেকে আমরা আগের দিনও একটা প্রশ্ন পেয়েছিলাম যে মিনাজ ই সিরাজ ওয়াজ এ ক্রনিকল ডিউরিং দ্য রুল অফ। তো এখানে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে হচ্ছে, দেখে রাখো, মানে সুলতান ইলতুৎমিশ। অ্যাকচুয়ালি সুলতান ইলতুৎমিশের সময় উনি আর কি ভারতবর্ষতে আসেন। তো ওনার যে আসল নাম যেটা ছিল সেটা ছিল হচ্ছে তোমার মিনাজ আল দিন সিরাজ আল দিন আবু আমর উথমান ইবন মিনহাজ আল সিরাজ, তোমার হচ্ছে যে জুজ জানি। ঠিক আছে? এটা ছিল হচ্ছে ওনার পুরো নাম, এবং ওনাকে মিনাজি সিরাজ ছাড়াও তোমার হচ্ছে যে মোহাম্মদ জুজ জানি নামেও কিন্তু উনি কিন্তু বিখ্যাত ছিলেন, বা বেশি বিখ্যাত ছিলেন মোহাম্মদ জুজ জানি নামে। তো উনি জন্মেছিলেন হচ্ছে ১১৯৩ খ্রিস্টাব্দে ঘোর ডিস্ট্রিক্টে উনি জন্মেছিলেন, ঘুর ডিস্ট্রিক্টে জন্মেছিলেন। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি ১২২৭ খ্রিস্টাব্দে কিন্তু দিল্লিতে আসছেন। সেই সময় কিন্তু সুলতান ইলতুৎমিশ আর কি তোমার হচ্ছে যে দিল্লি সুলতানের সুলতান ছিলেন। ঠিক আছে? তো ১২২৭ খ্রিস্টাব্দে উনি কিন্তু দিল্লিতে আসছেন, এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু মামলুক মানে সুলতানেটের একজন খুব প্রমিনেন্ট আর কি একজন বা মেন হিস্টোরিয়ানে কিন্তু উনি পরিণত হচ্ছেন। ঠিক আছে? উনি এছাড়াও মানে মামলুক হিস্ট্রি ছাড়াও উনি কিন্তু তোমার হচ্ছে যে ঘুরিড হিস্ট্রি, মানে যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন, এবং ঘুরিড ডাইনেস্টি সম্পর্কেও কিন্তু উনি বর্ণনা করেছিলেন। ঠিক আছে? এটা একটুখানি মাথায় রাখবে। তো ১১৯৩ খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করছেন, ১২২৭ খ্রিস্টাব্দে ভারতবর্ষতে আসছেন, এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি তাবাকাত ই নাসিরি। ঠিক আছে? তাবাকাত ই নাসিরি ১২০০ তোমার ৬০ খ্রিস্টাব্দে উনি তাবাকাত ই নাসিরি লিখছেন। দিল্লি সুলতান তোমার হচ্ছে যে যাকে আমরা ফকির কিং বলেও মানে যাকে আমরা ফকির কিংও বলি, বা হিস্ট্রিতে যাকে ফকির কিংও বলা হয় বা দরবেশ কিং অফ দিল্লিও বলা হয়, তার নাম ছিল হচ্ছে নাসিরুদ্দিন মেহমুদ শাহ। তো নাসিরুদ্দিন মেহমুদ শাহের জন্য উনি কিন্তু তাবাকাত ই নাসিরি এই বইটি কিন্তু লিখেছিলেন। এটা একটু ভালো করে মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। এবং উনি মারা যাচ্ছেন হচ্ছে ১২৬৬ খ্রিস্টাব্দের দিকে। ঠিক আছে? প্রায় নাসিরুদ্দিন মেহমুদের মানে সময়ই উনি আর কি দেহত্যাগ করছেন, প্রায় একই সময় বা একই খ্রিস্টাব্দে দেহত্যাগ করছেন। তো এটা একটু মাথায় রেখো তোমরা, খুব ইম্পর্টেন্ট। তোমাদের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো একটু মাথায় রেখো। যে ইনফরমেশনগুলো এখান থেকে দিলাম, প্রত্যেক কটা ইনফরমেশন কিন্তু তোমরা পরীক্ষায় পেতে চলেছো। যারা যারা তোমরা অ্যাসপিরেন্ট আছো, তোমরা প্রত্যেকে কিন্তু পরীক্ষায় পেতে চলেছো, এবং যে কোনো পরীক্ষায় তোমাদের যদি মিডিয়েভেল হিস্ট্রি বা দিল্লি সুলতানেটের উপর প্রশ্ন করে, এই প্রশ্নগুলো বা এই প্রশ্ন সংলগ্ন যে তথ্যগুলো দিলাম, সেই তথ্যগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এখানে আসে। মানে এই তথ্যগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু দেখবে প্রশ্ন আসছে, মাথায় রাখবে বা কমন পেয়ে যাবে। চলো তার পরবর্তী প্রশ্নতে আমরা আসি। পরবর্তী প্রশ্ন, এবং আজকে আমাদের শেষ প্রশ্ন। দেখো, যে আমাদের এখানে যেটা বলা হচ্ছে যে দেখো, যে হু অ্যামং দ্য ফলোয়িং রুলার ইন ইন্ডিয়া বিটুইন তোমার হচ্ছে যে ১২৬৬ থেকে ১২৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। কোন দিল্লি সুলতান, দিল্লি সুলতানের কোন রুলার আর কি তোমার দিল্লি সুলতানেটের কোন রুলার আর কি ১২৬৬ থেকে ১২৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল? তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গিয়াসুদ্দিন বলবান। ঠিক আছে?
গিয়াসউদ্দিন বলবান ইনি কিন্তু 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল এবং এনার সম্পর্কে যদি তোমাদের কিছু তথ্য দিতে হয় তাহলে তোমাদেরকে বলতে হবে যে ইনি কিন্তু তোমার হচ্ছে যে 40 চক্রের কিন্তু ইনি একজন মেম্বার ছিলেন বা পরবর্তীকালে কিন্তু ইনি বলতে পারো 40 চক্রের মানে সর্বময় কর্তার দিকেও উনি আর কি হয়ে গেছিলেন, সর্বময় কর্তাও হয়ে গেছিলেন। এবং নাসিরুদ্দিন মেহমুদের সময়, যার কথা বললাম যিনি আর কি তোমার হচ্ছে ফকির কিং অফ দিল্লি নামে আর কি বিখ্যাত ছিলেন, নাসিরুদ্দিন মেহমুদের সময় ইনি কিন্তু প্রচন্ড পরিমাণে শক্তি আহরণ করেন এবং তোমার দিল্লি সুলতানেটের আর কি ডিফ্যাক্টো রুলার হিসাবে ইনি কিন্তু পরিণত হন। এনার টাইটেল গুলো একটু মাথায় রাখবে। এনার টাইটেল ছিল হচ্ছে উলুক খান, তারপর হচ্ছে জিল্লে লাহি, জিল্লে লাহি মানে হচ্ছে শ্যাডো অফ গড। তারপরে ছিল হচ্ছে তোমার নায়াবাত ই খুদাই, নায়াবাত ই খুদাই এটার মানে ছিল হচ্ছে তোমার ডেপুটি অফ গড। তো তিনটে টাইটেল কি, উলুক খান, তারপরে হচ্ছে তোমার জিল্লে লাহি এবং হচ্ছে তোমার নায়াবাত ই খুদাই। এই তিনটে টাইটেল কিন্তু ওনার একটু সকলে তোমরা মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। উনি কিন্তু সিজদা এবং পাইবস, ঠিক আছে, সিজদা মানে হচ্ছে তোমার ঝুঁকে পড়ে আর কি অভিবাদন জানানো মোনার্ককে, এবং পাইবস মানে হচ্ছে কিসিং দ্য ফিট অফ মোনার্ক, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো, এই দুটো মানে সেরিমানি উনি কিন্তু তোমার হচ্ছে প্রচলন করেছিল। এছাড়াও উনি কিন্তু তোমার হচ্ছে যে নওরোজ ফেস্টিভ্যাল কিন্তু প্রচলন করেন এবং প্রথম সুলতান যিনি কিন্তু ব্লাড অ্যান্ড আয়রন পলিসি কিন্তু গ্রহণ করেছিলেন, ঠিক আছে, ব্লাড এবং আয়রন পলিসি গ্রহণ করেছিলেন। এবং উনার সময় আমরা দেখতে পাই যে উনি কিন্তু একটা স্ট্রং সেন্ট্রালাইজড আর্মি ডিপার্টমেন্ট কিন্তু উনি গঠন করছেন। স্ট্রং সেন্ট্রালাইজড, প্রথমবারের জন্য স্ট্রং সেন্ট্রালাইজড আর্মি ব্যবস্থা কিন্তু উনি গ্রহণ করছেন এবং যে মিলিটারি ডিপার্টমেন্ট উনি আর কি গঠন করেছিলেন সেটার নাম ছিল হচ্ছে তোমার দিওয়ানি আর্টস, ARZ, দিওয়ানি আর্টস, এগুলো একটু মাথায় রেখো। আচ্ছা, তো ওনার সময় কিন্তু উনি কিন্তু আবার 40 চক্র ভেঙেও দিয়েছিলেন। পরবর্তীকালে আমি বলবো অন্য কোনো ক্লাসে, সব ইনফরমেশন তো এখানে দেওয়া সম্ভব নয়, তো আমি পরবর্তী ক্লাসে বলবো। আর আরেকটা জিনিস একটু মাথায় রেখো, উনি কিন্তু তোমার হচ্ছে যে একজন পার্সিয়ান কবি, যার নাম ছিল হচ্ছে তোমার আমির খসরু, যাকে আর কি তুতি হিন্দ বা তোমার হচ্ছে যে প্যারট অফ ইন্ডিয়াও বলা হতো। এনার কিন্তু কোর্টে কিন্তু ছিল এবং ইনি কিন্তু এনার লেখনীর আর কি খুব ছিলেন, লেখনীর কিন্তু খুব পৃষ্ঠপোষক ছিলেন। তো এই তথ্যগুলো একটুখানি মাথায় রেখো গিয়াসউদ্দিন বলবনের পর। এবং গিয়াসউদ্দিন বলবনের পর আমরা দেখতে পাই যে ওনার নাতি কাইকাবাদ আর কি সিংহাসনে বসেন, যিনি ছিলেন স্লেভ ডাইনেস্টির সেকেন্ড মানে লাস্ট আর কি রুলার। মাথায় রেখো এটা, এই ইম্পর্টেন্ট জায়গাগুলো। তো দেখো, আজকে আমাদের এই প্রশ্নগুলোই ছিল এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে তোমরা যে যে তথ্যগুলো পেয়েছো প্রত্যেকটা তথ্য কিন্তু তোমরা একটুখানি লিখে নিও বা মেমোরাইজ করো বা লিখেই নিও তোমরা, তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং যাওয়ার আগে যেটা বলবার তোমাদের সেটা হচ্ছে যে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখো, যেটা 22 তারিখ থেকে শুরু হয়েছে অলরেডি। তোমাদের অনেকটাই আমরা মানে তোমরা অনেকেই আমাদের ক্লাসগুলো দেখছো এবং পছন্দও করছো। আর ভবিষ্যতেও আশা করি এভাবেই তোমরা আমাদের পাশে থাকবে বা আমাদের ক্লাসগুলো তোমরা এভাবেই পছন্দ করবে। আর যেটা বলবার আছে সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যারা যারা আমাদের প্র্যাকটিস ব্যাচে বা আমাদের ব্যাচে তোমরা যারা যারা আর কি জয়েন হতে চাও, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে একটুখানি জয়েন করে যেও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো তোমাদেরকে একটুখানি বলে নিই। একটা হচ্ছে 9831394273, 9831394273। এই নাম্বারটায় কিন্তু তোমরা মেসেজ করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, কল করবে না, কল আমরা নিতে পারবো না। এছাড়াও আরেকটা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে 8813005030, 8813005030। তোমরা কিন্তু এই নাম্বারগুলোতে ফোন করে আমাদের যে কোনো ব্যাচে, যে কোনো সাবজেক্টের যে কোনো ব্যাচে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো বা আমাদের প্যাকেজটাও কিন্তু তোমরা নিতে পারো। বা তোমাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু অবশ্যই জেনে নিতে পারো। এবং আজকের ক্লাসের সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউট থাকে বা তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাদের কাছ থেকে জেনে নিতে পারো। এবং প্রত্যেকটা কমেন্টই আমরা পড়ি। তোমরা অবশ্যই কমেন্ট করো যদি তোমাদের কোনো ডাউট থাকে বা ক্লাসটা কেমন লাগলো সেই সম্পর্কেও কিন্তু অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট মতামত কমেন্টে কিন্তু জানিও। এবং অবশ্যই ক্লাসটাকে লাইক করো, নিজেদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো এবং তাদেরকেও বলো আমাদের সাবস্ক্রাইব
আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। এরকমই কিন্তু অনেক তথ্যবহুল ক্লাস আরও তোমাদের জন্য আসতে চলেছে। তো আজকের ক্লাসটা আমরা এতদূর অবধি রাখলাম। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো এবং যে তথ্যগুলো দিলাম সেই তথ্যগুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা, পড়াশোনা এগুলো অবশ্যই করো। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আরও প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অনেক তথ্য নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি তোমাদের রাজদীপ স্যার, সাইনিং অফ, রাজদীপ চ্যাটার্জি।